দেখুন, একটা জিনিস খেয়াল রাখবেন যে সময়ের জন্য কিছু জিনিস আলোচনা করা যায়নি, যেগুলো আবারও একই কথা বলছি, যেগুলো হয়তো বইয়ের মধ্যে আছে। যে যেমন সবচেয়ে ছোট যে জিনিস, যার উপাদান আর নেই, এরকম জিনিসের ধর্ম যেমন একটা ধ্রুবক হিসেবে আমরা ভাবি, তেমনি আবার সবচেয়ে বড় যে জিনিস, অর্থাৎ গোটা মহাবিশ্ব, তার যদি কোনো ধর্ম থাকে তাহলে সেটা ওখানে মহাবিশ্ব তো একটাই। কাজে তার যাই থাকুক না কেন সেটা একটা সর্বজনীন ব্যাপার। কাজে মহাবিশ্বের যে বিবর্তন ঘটছে, তার জন্য সেটা বোঝবার জন্য যা যা জিনিস দরকার, সেগুলো একদিক থেকে মানে এই ধ্রুবকের পর্যায়ে পড়ে। কিন্তু হাবল ধ্রুবক সম্ভবত তার মধ্যে পড়ে না, কেননা হাবল ধ্রুবক যে একই থেকে যায় তা নয়। ধ্রুবক মানে সেটা তো বদলাবে না। হাবল ধ্রুবক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হয়েছে এবং হচ্ছে, এটাই আমাদের ধ্রুবক নয়, ওটা সেই ধ্রুবক নয়। আর রিডবার্গের ধ্রুবক, আচ্ছা, এই যে রিডবার্গের ধ্রুবক, অ্যাভোগাদ্রোর ধ্রুবক, হেন তেন এই সমস্ত যে নানান রকম জিনিস আছে, এগুলোর কথা আমি আর করে বলিনি। এইগুলো হচ্ছে আমি বইতে যাকে বলেছি সম্ভূত ধ্রুবক। সম্ভূত মানে হচ্ছে যে রিডবার্গের ধ্রুবক হচ্ছে ওই প্লাঙ্ক ধ্রুবককে নিয়ে তার বর্গ করে তাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে এরকম একটা করলে পাওয়া যাবে। মানে এখন সেটা তো আলাদা করে বলবার কোনো দরকার নেই। মানে আমি যদি বলি যে নিউটনের জি যেটা, সেটা একটা ধ্রুবক, তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করলে যেটা হয় সেটাও ধ্রুবক, বা 2কে সি দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাও ধ্রুবক। হ্যাঁ, কাজে সেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, একেবারে মৌলিক ধ্রুবক গুলো কথা বলছি। একদম ঠিক কথা, ঠিক কথা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সবচেয়ে প্রিমিটিভ ধ্রুবক মানে পাই, তাকে নিয়ে ধ্রুবক যেটা আমাদের কাছে পাই 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 বলুন না, সেই আমি বলছি সেইটা ন্যাচারাল ধ্রুবকের ভেতর একটা কি আসে না, কারণ আমরা 4000 বছর 5000 বছর ধরে পাইয়ের ব্যবহার দেখছি না। এখানে আপনি একটা মানে আপনি সম্পূর্ণ একটা অন্য কথা বলছেন। কিন্তু 1ও তো ধ্রুবক, 2ও তো ধ্রুবক, যে কোনো সংখ্যাই ধ্রুবক। পাই একটা সংখ্যা, সেটা আমরা জেনেছি, এই তো। যে কোনো সংখ্যাই ধ্রুবক, 2 এর বর্গমূলও ধ্রুবক, সেগুলো সেটার মান কোনোদিন বদলায় না। কিন্তু সেই রকম মানে সংখ্যা যে 1 থাকে এটার কথা আমরা আলোচনা করিনি। আমরা প্রকৃতিতে কি ধ্রুবক আছে সেইগুলো কথা আলোচনা করেছি। এখন আপনি যদি বলেন 1 তো কখনো বদলায় না, ঠিক বদলায় না, ঠিক আছে। মানুষ একটা মানে এক মানুষ জন্মাক বা নন জন্মাক এক হয়তো ছিল বা থাকবে বা ভবিষ্যতেও থাকবে, সিভিলাইজেশন থাকুক বা না থাকুক। কিন্তু আমি বলতে চাইছি এটা তো মানুষ প্রথম ডেরাইভ করে যে এই যে একটা বৃত্তের ভেতর এই নিয়মটা, এবং এখন তো দেখা যাচ্ছে পিরামিড কনস্ট্রাকশনে এই পাইয়ের ব্যাপক ব্যবহার রয়েছে এবং সেইভাবে মানে পাইয়ের ইয়ে করতে হবে না। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে সবকটা সংখ্যাই ধ্রুবক, শুধু পাই নয়, যে কোনো সংখ্যাই ধ্রুবক। কাজে এটা পাইয়ের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই এখানে। পাই সংখ্যাটাকে আমরা জেনেছিলাম কোনো একটা পদ্ধতির মাধ্যমে বা কোনো একটা গবেষণার মাধ্যমে। যেমন 2 এর বর্গমূল সংখ্যাটাকেও আমরা জেনেছিলাম কোনো একটা, আগের লোকে জানতো না 2 এর বর্গমূল নেওয়া যায়, সেটা জানতো না। হ্যাঁ, সেটা আমরা জেনেছিলাম যে এরকম সংখ্যা হয়। কিন্তু হ্যাঁ, পাই সংখ্যা, পাইকে সেভাবেই সবাই দেখেন। পাই আপনি যদি এখন পাইয়ের ধরুন মান বার করতে চান, আপনি কি একটা বৃত্ত নিয়ে তার ব্যাস আর ইয়ে ভাগ করবেন? সেভাবে পাইয়ের মান কোনোদিন বেরোয় না। মানে কাছাকাছি যেতে পারেন কিন্তু বেরোয় না। পাইয়ের নানান রকম মানে অ্যালজেব্রাইক সিরিজ আছে, যেগুলো যোগফল হচ্ছে পাই বা পাই স্কোয়ার বা পাই স্কোয়ার ডিভাইডেড বাই 6 এরকম হয়, সেখান থেকে বার করা হয়। কাজে ওরকম পাইয়ের 1000টা সংজ্ঞা দেওয়া যেতে পারে। প্রথমে হয়তো কেউ ওইভাবে ভেবেছিল, কিন্তু সেই সংজ্ঞাটাই আসল সংজ্ঞা, এটা মনে করবার কোনো কারণ নেই। পাই নানান জায়গায় আসে। একটা বোকার মতো প্রশ্ন হচ্ছে, তাই না? সেটা হচ্ছে যে
মানে সমীকরণ মানে যাবতীয় জিনিসগুলো তো সমীকরণের মাধ্যমে পৌঁছানো হচ্ছে, তাহলে সমীকরণগুলো কি প্রাকৃতিক ধ্রুবক বলে চিহ্নিত করা যায়? আমরা আমরা তো মানে যখনই কোথাও পৌঁছচ্ছি মানে বা নির্ণয় করছি, সেই নির্ণয় করার জন্য যে সমীকরণগুলো ব্যবহার করছি, সেই সমীকরণগুলো তো একটা ধ্রুবক নির্ভর সমীকরণ, মানে a প্লাস বি হোল স্কয়ারও যদি আমি বলি সবসময় সেটা একই জায়গায় থাকবে, মানে যতটুকু মানে সাধারণ লোকের জ্ঞান বিদ্যে। এখন প্রশ্ন হচ্ছে মানে তাহলে এই সমীকরণগুলো তো একটা ধ্রুবক, প্রাকৃতিক ধ্রুবকের নির্ণায়ক। মানে আমি আবার বলছি যে সংখ্যা 2 আর 2 যোগ করলে 4 হয়, এটাকে প্রাকৃতিক ধ্রুবক বলা হয়। আচ্ছা, হ্যাঁ, মানে 2 আর 2 যোগ করলে 4 হয়, এটা ঠিক। এবং সেটা আর্কিমিডিসের সময়ও হতো, এখনো হয়, এবং ডোনাল্ড ট্রাম্পের পরেও হবে। হ্যাঁ, কিন্তু সেটাকে কেউ ধ্রুবক মানে প্রাকৃতিক ধ্রুবক বলে। কিন্তু যখন আমরা আলো বলুন, আলোর গতিবেগ বলছি, সেটাও শেষ পর্যন্ত একটা সংখ্যায় পৌঁছতে চাই। না না, আলোর গতিবেগ সংখ্যা নয়। আলোর গতিবেগ সংখ্যা, তার সঙ্গে একটা একক থাকে, যার সঙ্গে যে সংখ্যার সঙ্গে একক থাকে সেটা সংখ্যা নয়। হ্যাঁ, আলোর গতিবেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড, তাই তো? সেগুলোকে সংখ্যা বলে না, সেগুলোকে রাশি বলা হয় বাংলায়। হ্যাঁ, কিন্তু সেটা সংখ্যা না। এবং সেই রাশিগুলোই কোনো একটা মানে পদার্থবিদ্যার কোনো একটা সম্পর্ক থেকে আসে। হ্যাঁ স্যার, আপনি যে 3টে ধ্রুবকের কথা বললেন তার মধ্যে ফার্স্ট হচ্ছে স্যার আইজাক নিউটনের গ্র্যাভিটেশন, সেকেন্ড আপনি বললেন ম্যাক্সওয়েল সাহেবের সি ওই আলোর গতিবেগ। আলোর গতিবেগ। 3 নম্বর যেটা আপনি বললেন ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এটার এক্সাম্পল আমার কাছে ক্লিয়ার হলো না। আগের দুটো যেমন আপনি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করলেন, থার্ড এক্সাম্পলটা যদি আরেকবার বলে দেন। ম্যাক্স প্লাঙ্ক বললেন যে যে শক্তি, যেটাকে আগে তরঙ্গ হিসেবে ভাবা হতো, ম্যাক্সওয়েলের পরে যে ভাবনাটা আরো জোরদার হয়েছিল, সেই শক্তি কোনো কোনো সময় সেটা কণা হিসেবেও মানে আত্মপ্রকাশ করে। এবং সেই মানে প্লাঙ্ক কণা বলেননি, কিন্তু শেষ পর্যন্ত এখন আমরা সেটাকে কণা হিসেবেই ভাবি, কণা হিসেবেও আত্মপ্রকাশ করে। এবং সেই এক একটা কণার যা শক্তি, মানে আপনি যদি তরঙ্গ হিসেবে ভাবেন তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকে একটা, আর এক একটা কণা থাকলে তার একটা শক্তি থাকে। এই দুটোর মধ্যে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে যান, সেইখানে প্লাঙ্কের ধ্রুবকটা আসে। ওইটাকেই আপনি প্যাকেট হিসেবে বর্ণনা করলেন। হ্যাঁ, আমি ওই এখন যেটাকে কণা বলছি সেটাকে আমি ওখানে বলার সময় প্লাঙ্ক নিজে প্যাকেট বলেছিলেন, সেই জন্য আমি তখন প্যাকেট বলছিলাম। হ্যাঁ, আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বললেন আমাদের চোখ, মানুষের চোখ একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, আলোর ওয়েভলেন্থ ধরতে পারে, একটা পার্টিকুলার না, একটা পার্টিকুলার সীমার মধ্যে ধরতে পারে। সীমার মধ্যে, তার আগে পারে না, তার পরেও পারে না। ঠিক কথা। কিন্তু এখন যে বর্তমানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে স্থাপিত হয়েছে, এটা তো সব ধরনের আলোর তরঙ্গ দৈর্ঘ্যই ধরতে পারে। সেখানে মানুষের চোখ দিয়ে ধরা হয় না, সেখানে যন্ত্র দিয়ে ধরা হয়। হ্যাঁ, সেটা আমি যন্ত্র দিয়ে অনেক কিছু ধরা যায়, আমি বলছি মানুষের চোখ দিয়ে খালি ওইটুকু ধরা যায়, বাকিগুলো যন্ত্র। যেমন আপনার বাড়িতে যে টেলিভিশন আছে সেটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ধরে, হ্যাঁ, বাতাসে আসছে, কিন্তু সেই তরঙ্গটাকে আপনি এরকম ভাবে তাকালে দেখতে পাবেন না, তার কারণ আপনার চোখ সেটা দেখতে পায় না, সেই তরঙ্গ অনেক লম্বা হয়। হ্যাঁ, যদিও আমি শুনেছি কিছু কিছু প্রাণী যেমন র্যাটেল স্নেক, তাদের চোখে কিন্তু ধরা পড়ে। এটা একদম ঠিক কথা যে সমস্ত প্রাণী যে একই সীমায় দেখে তা না, কিন্তু সব প্রাণীরই একটা সীমা আছে। হ্যাঁ, মানে এমন নয় যে র্যাটল স্নেক সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পায়, তার হয়তো সীমাটা হয়তো মানুষের থেকে আলাদা, কিন্তু তার একটা সীমা আছে। আচ্ছা, নমস্কার। নমস্কার স্যার, আমি ক্লাস 12-এর একটি স্টুডেন্ট।
তাই আমার কোয়েশ্চেনটা একটু নিম্নমাত্রার কোয়েশ্চেন হতে পারে। আমি নিম্নমাপের উত্তর দেবো, কোনো চিন্তা নেই। আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনি যেটা বললেন ম্যাক্সওয়েল কনস্ট্যান্টের ব্যাপারে বলতে শুরু করলেন, সেটার সাথে কুলম্বস কনস্ট্যান্ট যেটা মানে কে যেটাকে বলে আর কি ইলেকট্রোস্ট্যাটিক্স, কোনটাকে কে বলে? কুলম্বস কনস্ট্যান্ট ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে ইকুয়েশনটা হচ্ছে F is equal to Ka m1 m2 q1 q2 by r square, মানে ও চার্জের আচ্ছা, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ। তো ওই কোয়েশ্চেনটা, ওই কনস্ট্যান্টটা, ওই ধ্রুবকটা আর ম্যাক্সওয়েলের ধ্রুবকটার কি কোরিলেশন আছে একটু যদি clear করেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওটার তো ওই যে কে, তার এককগুলো অন্যরকম হবে। ওটা তো আর গতিবেগের একক হবে না, সেটা তো বুঝতেই পারছি। দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে কেটা, ওটা একটু না, ওটা মানে মানুষের তৈরি ধ্রুবক বলা যেতে পারে। মানে মানুষের তৈরি ধ্রুবক মানে হচ্ছে, আমার মতে ওটা হচ্ছে সুস্থ শরীরকে ব্যস্ত করার উপায়। মানে ওই কেটাকে তো আমি অনায়াসে ওই তুমি যেগুলো কিউ বললে তার মধ্যে ঢুকিয়ে নিতে পারতাম। মানে যেখানে কে Q1 Q2 বলা হচ্ছে, আমি যদি সেখানে স্কোয়ার রুট কে গুণ Q1 আর স্কোয়ার রুট কে গুণ Q2 বলতাম, এবং ওই স্কোয়ার রুট কে গুণ Q1 কে যদি আমি বলতাম এইটাই হচ্ছে চার্জ, তাহলে তো ওইসব কে ফের তো কোনো দরকার হতো না। কাজে এইগুলো ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যায়। কিন্তু মানে এরকম আরো ধ্রুবক আছে, যেমন বোল্টজম্যানের ধ্রুবক বলে একটা জিনিস আছে। সেটা হচ্ছে এই যে প্রথম যখন তাপ নিয়ে গবেষণা শুরু হয়েছিল, তখন তাপ যে ঠিক কিরকম শক্তি সেটা সম্বন্ধে মানুষের ভালো ধারণা ছিল না। ওই জন্য তাপ মাপার একক আর এমনি শক্তি মাপার একক আলাদা ছিল। তারপর দেখা গেল যে দুটোই তো শক্তি, এই যে একই এককে মাপলেও হতো। তখন আবার তাদের মধ্যে একটা ওই রকম জিনিস হলো, সেটাকে বোধ বলে জুলের ইয়ে, এরকম। তো যাই হোক, মোট কথা হচ্ছে এরকম অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে যে আমাদের কোনো একটা ঐতিহাসিক কারণে এগুলো ঢুকেছিল। এগুলো ছাড়াও কিন্তু সবকিছুই করা সম্ভব, কিন্তু ম্যাক্সওয়েলের সি সেরকমভাবে সম্ভব নয়। এইখানে আরেকটা কথা বলে রাখা দরকার, যে এখন অনেক বইয়ে ম্যাক্সওয়েলের যে সমীকরণগুলো এমনভাবে লেখা হয় যার মধ্যে সি থাকে না, কিন্তু সেটা আসলে ভাওতা। সিটা ছদ্মবেশে থাকে, মানে সি এর বদলে অন্য কিছু থাকে, তাকে বলে এপসিলন নট, মিউ নট, এরকম সব জিনিস দেওয়া থাকে যেগুলোর মধ্যে সি লুকিয়ে আছে। হ্যাঁ, কিন্তু সিটাকে দেওয়া যায় না। কিন্তু সি তাড়ানো যাবে না ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে, কোনো মতেই তাড়ানো যাবে না। ধন্যবাদ। আমরা আর একটি প্রশ্নই নিতে পারবো সময়ের অভাবে। আমার প্রশ্নটা হচ্ছে যে মহাবিশ্ব যদি ক্রমশ বাড়ে অথবা কমে, তাহলে ধ্রুবক কি এমনই জিনিস যে সেই তার কোনো একটু কখনো পরিবর্তন হবে না? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই কথাও আলোচনা করা আছে বইয়ে। তো এখন ডিরাক বলে একজন মহাবিজ্ঞানী ছিলেন, তিনি এরকম একটা প্রস্তাব রেখেছিলেন যে এই যে ধ্রুবকগুলো আমরা দেখছি সেগুলো আসলে ধ্রুবক নয়, সেগুলো মহাবিশ্বের বয়সের সঙ্গে সঙ্গে সেগুলো বদলায়। কিন্তু সেই বদলের কোনো রকম কোনো চিহ্ন আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। সুতরাং যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো ওই বিজ্ঞানের নিয়ম দেখাতে না পারলে বাপু আমি বিশ্বাস করব না। কাজেই সেই জন্য আমরা এখনো মানি যে এগুলো ধ্রুবক, তাদের পরিবর্তনের কোনো চিহ্ন আমরা দেখিনি। এবার আমরা ওই তথ্যচিত্রটি দেখব।